শম্পা, মিলি এবং অঙ্কিতা 3 বান্ধবী ছিল আর তারা 3 জনেই মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। এখন তারা 3 বান্ধবী একই কলেজে পড়াশোনা করে আর তারা 3 জনেই পপকর্ন খেতে ভীষণই ভালোবাসে। যে কোনো ফাঁকা সময়ে স্ন্যাক্স হিসেবে তারা পপকর্ন খেতে খুবই ভালোবাসে। এমনই একদিন কলেজের টিফিন আওয়ারে 3 বন্ধু বসে বসে পপকর্ন খায় আর এমন সময় তাদের 3 জনকে পপকর্ন খেতে দেখে তাদের ক্লাসেরই একজন বন্ধু মৌমিতা বলে, এই তোরা কি পাগল নাকি? এরকম কলেজে বসে বসে কেউ কখনো পপকর্ন খায়? তাও আবার টিফিন আওয়ারে? পপকর্ন খেয়ে তোদের পেট ভরে? যখনই দেখি তোরা 3 জনে মিলে পপকর্ন চেবাতে থাকিস, তোদের কি দাঁত ব্যথা করে না? না রে, আমাদের দাঁত ব্যথা করে না, কারণ আমাদের দাঁত তোর মতো দুর্বল নয়। আমরা যেরকম স্ট্রং, আমাদের দাঁতও সেরকম স্ট্রং। আর পপকর্ন তো আমাদের ফেভারিট স্ন্যাক্স, তাই আমাদের যখন ইচ্ছা হয় আমরা তখনই পপকর্ন খাই। আর কে বলেছে পপকর্ন খেলে পেট ভরে না? আমাদের তো পেট ভরে যায়। তোর মতো আমরা রাক্ষস নই, অল্প খাবার খেলেই আমাদের পেট ভরে যায়, বুঝেছিস? আরে না রে, সেটা নয়। আসলে পপকর্ন শুধুমাত্র সিনেমা দেখতে দেখতে খেতেই ভালো লাগে, আর অন্যান্য সময় এরকম বসে বসে পপকর্ন চেবাতে ভালো লাগে না, ভীষণ বিরক্ত লাগে। আরে আমরা তোকে কখন আমাদের সঙ্গে বসে পপকর্ন খেতে বললাম? তুই এমন ভাব দেখাচ্ছিস যেন আমরা তোকে পপকর্ন অফার করেছি। সবাই সিনেমা দেখতে দেখতে পপকর্ন খেতে ভালোবাসি ঠিকই, আর আমরা 3 বন্ধু গল্প করতে করতে পপকর্ন খেতে ভালোবাসি। কারণ তোদের কাছে যেমন সিনেমা দেখাটা এন্টারটেইনমেন্ট, তেমন আমাদের 3 বান্ধবীর কাছে বসে বসে গল্প করাটাই এন্টারটেইনমেন্ট, বুঝলি? এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কলেজের বিভিন্ন বড়লোক বন্ধু বান্ধবদের সঙ্গে ওঠা বসা করতে করতে শম্পা এবং মিলি দুজনের মনে বড়লোক হবার বাসনা জাগে। আর এর মধ্যে হঠাৎই একদিন সুরেশ এবং রমেশ নামে এক বড়লোক পরিবারের ছেলে তাদের দুজনকে বিয়ের প্রস্তাব দেয়, আর যার ফলে শম্পা এবং মিলি এক পায়ে তাদেরকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আরে অঙ্কিতা, তুই এখানে বসে বসে পপকর্ন খাচ্ছিস? পপকর্ন খাওয়া বন্ধ কর, তোর সাথে খুব দরকারি একটা কথা আছে। আর কিছুদিনের মধ্যেই আমি আর মিলি কিন্তু বড়লোক হতে চলেছি। আমাদের দুজনকে এক বড়লোক বাড়ির 2 ভাই বিয়ের জন্য প্রপোজ করেছে। আমরা কিন্তু ওদেরকে হ্যাঁ করে দিয়েছি। সামনের মাসেই আমাদের বিয়ে হচ্ছে। আর হ্যাঁ, আমরা কিন্তু বিয়ের পর পড়াশোনাও ছেড়ে দেব। শম্পার মুখে এমন কথা শুনে অঙ্কিতা ভীষণই অবাক হয়। তোরা কি আমার সঙ্গে মজা করছিস? আমি তোদের কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আরে মজা করব কেন? এই দেখ, আমি ছেলে দুটোর ফটো দেখাচ্ছি। আর শোন, আমি কিন্তু রমেশের সঙ্গে কথা বলেছি। রমেশের একটা খুব বড়লোক বন্ধু আছে, ওর নাম মদন। ছেলেটা অশিক্ষিত, দেখতে কালো হলেও ওর কিন্তু অনেক বড় ব্যবসা আছে, আর ওর বাবারও অনেক টাকা। তুই চাইলে মদনকে বিয়ে করতে পারিস। মদন কিন্তু তোর ফটো দেখে তোকে পছন্দ করেছে। চুপ কর তোরা দুজনে, আমি এখন কোনো মতে বিয়ে করব না। যতই বড়লোক ছেলে এসে আমাকে প্রপোজ করুক না কেন, আমি আগে আমার পড়াশোনা কমপ্লিট করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ের কথা ভাববো। কারণ আমি জীবনে কিছু একটা করতে চাই, আমার আলাদা করে পরিচয় গড়ে তুলতে চাই। ঠিক আছে, আমাদের কথা শুনবি না তো তুই? পরে কিন্তু ভীষণ আফসোস করবি। ভেবেচিন্তে দেখ কি করবি, আমাদেরকে ফোন করে জানাস। আর আমরা যা বলছি সবই কিন্তু তোর ভালোর জন্যই বলছি, পড়াশোনা করে কোনো লাভ হবে না। অঙ্কিতা কিছুতেই শম্পা এবং মিলির কথা মানতে রাজি হয় না, যার ফলে তাদের বন্ধুত্বের সম্পর্কে ভাঙনের সৃষ্টি হয়। আর দেখতে দেখতে 2-1 মাসের মধ্যেই শম্পা এবং মিলি পড়াশোনা ছেড়ে দিয়ে সুরেশ এবং রমেশকে বিয়ে করে হাসি খুশি সংসার করতে শুরু করে। আর অঙ্কিতা এখনো পর্যন্ত পড়াশোনা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে 3 বছর কাটে। আর একদিন শম্পা মিলিকে বলে, এই মিলি, অনেকদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না, চল না আজকে বরং আমরা সিনেমা দেখে আসি। আজকে আমরা ম্যাকডোনাল্ডের চিকেন পপকর্ন খেতে খেতে সিনেমা দেখব। আগে আমরা কত পপকর্ন খেতাম মনে আছে? এখন আমরা বড়লোক হয়ে গেছি বলে পপকর্ন খেতেও যেন ভালো লাগে না, তবে ম্যাকডোনাল্ডের চিকেন পপকর্ন খেতে কিন্তু দারুণ লাগে। যতই বড়লোক হয়ে যাই না কেন, আমার কিন্তু পপকর্ন ফেভারিট স্ন্যাক্স ছিল আর এখনো ফেভারিট আছে। চল আজকে বরং আমরা বড় কোনো দামি সিনেমা হলে যাই, যেখানে আমরা আরাম করে সিনেমা দেখতে পারবো। এই বলে শম্পা এবং মিলি দুজনে সিনেমা দেখতে চলে যায়। কিন্তু তারা যখন সিনেমা হলের মধ্যে প্রবেশ করবে, এমন সময় হঠাৎই তাদের সামনে অঙ্কিতা চলে আসে। আর অঙ্কিতা তখন পপকর্ন বিক্রি করতে ব্যস্ত থাকে। আর তাকে এরকম সিনেমা হলের বাইরে হকারি করতে দেখে শম্পা এবং মিলি দুজনে একেবারে চমকে ওঠে। আর তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারে না যে অঙ্কিতার মতো মেয়ে সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে এরকম পপকর্ন বিক্রি করতে পারে। ম্যাডাম, মাত্র 10 টাকা থেকে শুরু,
10 টাকা, 20 টাকা, 30 টাকা পর্যন্ত পপকর্ন পেয়ে যাবেন। নর্মাল পপকর্ন পাবেন, মশলা পপকর্ন পাবেন, ক্যারামেল পপকর্ন পাবেন, একেবারে বাড়িতে বানানো সেরা পপকর্ন। এই যে ম্যাডাম পপকর্ন। এমন সময় হঠাৎ করে অঙ্কিতা মিলি এবং শম্পাকে দেখতে পায়, আর তাদেরকে দেখতে পেয়ে অঙ্কিতা পুরোপুরিভাবে বাকরুদ্ধ হয়ে যায়। আরে শম্পা, মিলি, তোরা এখানে? 3 বছর পর তোদের সঙ্গে দেখা হলো। কেমন আছিস তোরা দুজনে? না না, আগে যেরকম ম্যাডাম বলে ডাকলি সেরকম ম্যাডাম বলেই ডাক, কারণ এখন তুই আমাদের সঙ্গে বন্ধুত্ব করার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছিস। আমরা এত বড়লোক পরিবারে বিয়ে করেছি, তাই তোর মতো এরকম রাস্তার ধারে পপকর্ন বিক্রেতাওয়ালির সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। শেষ পর্যন্ত তাহলে তোর কপালে এটাই জুটলো? তোর লজ্জা করছে না বল, রাস্তার ধারে এরকম ভাবে পপকর্ন বিক্রি করছিস? না ম্যাডাম, আমার একটুও লজ্জা করছে না। এখানে আমার মতো আরো অনেক হকার্স আছে যারা সারাদিন কঠোর পরিশ্রম করে সৎ পথে টাকা উপার্জন করে, আর আমিও তাদের মধ্যে একজন। সৎ পথে পরিশ্রম করে টাকা উপার্জন করতে আমি লজ্জা বোধ করি না, আমি গর্ববোধ করি। উফ, তুই ডায়লগ মারা এখনো বন্ধ করতে পারলি না, তাই তো? আমাদের কথা সেদিন যদি তুই শুনতিস, তাহলে আজকে তুই আমাদের মতো বড়লোক হয়ে যেতিস। দেখেছিস আমরা কত বড় 4 চাকা গাড়ি করে ঘুরছি, যখন ইচ্ছা শপিং করছি, যখন ইচ্ছা সিনেমা দেখতে যাচ্ছি, যা ইচ্ছা খেতে পারছি। আর তোর কি অবস্থা হয়েছে দেখ, ভিখারিদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস। ম্যাডাম, এটা আমার ব্যবসা করার সময়, তাই আমি আপনাদের সঙ্গে এখন আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আপনারা আমার কাছ থেকে পপকর্ন নেবেন কিনা বলে দিন, কারণ আমি যতদূর জানি আপনারা পপকর্ন খেতে খুবই ভালোবাসেন। জাস্ট শাট আপ, ন্যাকামি করা বন্ধ কর। আমরা পপকর্ন খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু এখন আমরা রাস্তার ধারে বিক্রি করা ফুটপাতের পপকর্ন খাই না। আমরা এখন ম্যাকডোনাল্ড কিংবা বড় বড় শপিং মল, বড় বড় সিনেমা হল থেকে পপকর্ন কিনে খাই। তোর মতো নিজে হাতে বাড়িতে বানানো পপকর্ন খেলে আমাদের শরীর খারাপ করবে, আমাদের পেটে সইবে না রে, কারণ এখন আমরা আর তোর মতো গরিব নেই। চল মিমি, পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। এভাবে শম্পা এবং মিলি দুজনে অঙ্কিতাকে অপমান করে সিনেমা হলের মধ্যে চলে যায়। আর অন্যদিকে অঙ্কিতা কোনো কিছুতে পাত্তা না দিয়েই আবার নিজের মতো করে পপকর্ন বিক্রি করতে শুরু করে। কিন্তু শম্পা এবং মিলি দুজনই সিনেমা হলে বসে বসে সারাক্ষণ শুধু অঙ্কিতাকে নিয়েই আলোচনা করতে থাকে। উফ, আমি কি দেখলাম, আমি তো নিজে চোখে বিশ্বাস করতে পারছি না। অঙ্কিতার মতো মেয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পপকর্ন বিক্রি করছে। ও মাই গড, ওকে তো বান্ধবী বলে পরিচয় দিতেও লজ্জা করছে আমার। ছাড় তো, ওর মতো মেয়ের সঙ্গে এরকম হওয়াটাই উচিত ছিল। মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনো বড়লোক ছেলেকে জোটাতে পারেনি। সেই সময় আমাদের কথা শুনলে ও রানী হয়ে থাকতো। ও আমাদের থেকে কত সুন্দর দেখতে, তারপর আবার আমাদের থেকেও বেশি শিক্ষিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পপকর্ন বিক্রি করছে। ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে। আমি জানতে চাই, ও এই 3 বছরে পড়াশোনা করে কি এমন করলো যে শেষ পর্যন্ত ওকে এভাবে পপকর্ন বিক্রি করতে হচ্ছে। এরপর ওর সঙ্গে দেখা হলে আমি ওকে এই প্রশ্নটাই করতে চাই। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর শম্পা এবং মিলি বারে বারে সেই সিনেমা হলে যায় শুধুমাত্র অঙ্কিতার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু তারা অঙ্কিতার কোনো রকম দেখা পায় না, যার ফলে শম্পা এবং মিলি দুজনে ঠিক করে তারা অঙ্কিতাদের বাড়িতে যাবে অঙ্কিতার সঙ্গে দেখা করতে। যেমন ভাবা তেমনই কাজ। 2-1 দিনের মধ্যেই শম্পা এবং মিলি দুজনেই অঙ্কিতাদের বাড়িতে যায়, আর তাদেরকে দেখে অঙ্কিতা একেবারে চমকে ওঠে। এই যে পপকর্নওয়ালি, আসলে আজকে আমরা আপনার কাছ থেকে পপকর্ন কিনতে এসেছি। আসলে কি বলুন তো, আমরা ভেবেছি আজকে গরিব বাচ্চাদেরকে পপকর্ন দান করে খাওয়াবো, কিন্তু এখন যদি আমরা বড় কোনো শপিং মল কিংবা অন্য বড় কোনো স্টোর থেকে পপকর্ন কিনতে যাই, তাহলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আপনার কাছ থেকে 10 টাকা 20 টাকা দিয়ে কম দামি পপকর্ন কিনে নিই, গরিবের পপকর্ন যাকে বলে আর কি। এভাবে শম্পা এবং মিলি দুজনে আবার অঙ্কিতাকে অপমান করতে শুরু করে। আর এমন সময় সেখানে হঠাৎ করে এক বড় দামি গাড়ি এসে দাঁড়ায়, আর সেই গাড়ির মধ্যে থেকে স্যুট বুট পরা এক ভদ্রলোক নেমে আসে। এক্সকিউজ মি, আপনাদের সাহস কি করে হলেন এক অপমান করার? আপনারা এনার ব্যাপারে কি জানেন? ইনি নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করছেন, আপনাদের মতো বরের টাকায় বসে বসে আয়াসে কিংবা ফুর্তি করছে না। আপনাদের মতো মহিলাদের জন্যই আমাদের সমাজটা আজকে এতটা বিষাক্ত হয়ে পড়েছে। আপনারা চাইলেও কখনো এনার মতো হতে পারবেন না, কেননা এরকম মাথা উঁচু করে টাকা উপার্জন করতে গেলেও বুকে বল দরকার পড়ে, বুঝেছেন? আরে আপনি কে মশাই? এনার মতো একজন গরিব পপকর্নওয়ালির হয়ে আপনি আমাদের সঙ্গে ঝগড়া করছেন কেন? কে হয় ইনি আপনার? ইনি আমার ওয়াইফ। জানি আপনারা শুনে খুব অবাক হচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমি অত্যন্ত বড়লোক হলেও আমার ওয়াইফ আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতে চায় না, কারণ অঙ্কিতা নিজে কিছু করতে চাই, আর এই সমাজেও নিজের আলাদা করে পরিচয় করে তুলতে চাই।
এমন সময় সেখানে সুরেশ এবং রমেশ দুই ভাই চলে আসে। আরে স্যার, আপনি এখানে কি করছেন? আমরা হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলাম আমাদের ওয়াইফের সঙ্গে কথা বলছেন, তাই তাড়াতাড়ি করে এখানে ছুটে এলাম। কোনো প্রবলেম হয়েছে নাকি? আর এই যে, তোমরা চিনতে পারছো না ইনিকে? ইনি আমাদের বস মিস্টার সঞ্জয় বাবু, এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি। আর আমরা দুই ভাই কিন্তু এনার অফিসেই চাকরি করি। এমন কথা শুনে শম্পা এবং মিলি দুজনেই একেবারে আকাশ থেকে পড়ে। আসলে আজ থেকে 3 বছর আগে অঙ্কিতার কলেজের পড়াশোনা শেষ হয়ে গেলে তার জন্য এক অত্যন্ত বড়লোক ছেলে সঞ্জয়ের বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু অঙ্কিতা কিছুতেই নিজের পায়ে দাঁড়ানোর আগে সঞ্জয়কে বিয়ে করতে চায় না। কিন্তু এমন সময় হঠাৎই তার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ায় শুধুমাত্র বাবার কথা চিন্তা করে অঙ্কিতা বাধ্য হয়ে সঞ্জয়কে বিয়ে করে। কিন্তু বিয়ের পর অঙ্কিতা ছোট মোটো নিজের একটা ব্যবসা শুরু করতে চায়, আর সঞ্জয় কিছুতেই তাকে কোনো রকম ব্যবসা করতে দেয় না। তাই অঙ্কিতা সঞ্জয়ের সঙ্গে ঝগড়া করে নিজের বাপের বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে এসেও অঙ্কিতা থেমে থাকে না। সে পপকর্ন বিক্রি করার মাধ্যমে নিজের একটা ছোটখাটো ব্যবসা খোলে, কারণ অঙ্কিতা বাড়িতেই খুব ভালো পপকর্ন বানাতে পারে। আর সে পরবর্তীকালে এক বড় রেস্টুরেন্ট খোলারও স্বপ্ন দেখতে থাকে। এভাবে সঞ্জয়ের মুখে সমস্ত কিছু জানার পর শম্পা এবং মিলি দুজনেই ভীষণই লজ্জিত হয়ে পড়ে। আমাদেরকে ক্ষমা করে দে অঙ্কিতা, আমরা না জেনে তোকে অনেক অপমান করেছি। সত্যি আজকে আমরা মানতে বাধ্য হলাম তোর মতো মেয়ে হওয়াটা মুখের কথা নয়। তুই প্লিজ আমাদেরকে ক্ষমা করে দে। আর আমরাও এবার বরের টাকাতে ফুর্তি করে বেড়াবো না, কারণ আমরা দুই বান্ধবী এবার তোর সঙ্গে ব্যবসা করতে চাই। অঙ্কিতা প্লিজ, তুমি আর আমার উপর রেগে থেকো না। তুমি বাড়ি ফিরে চলো, আমি এবার তোমার পাশে থাকবো। তুমি যাই ব্যবসা করো না কেন, আমি তোমাকে কোনো বাধা দেবো না। আর এখন তো তোমার বন্ধুরাও তোমার সঙ্গে ব্যবসা করবে বলছে। আর আমি তোমাদেরকে একটা ছোট হেল্পও করতে চাই। আমি একটা বড় শপিং মলের মধ্যে তোমাদের জন্য একটা বড় পপকর্নের স্টল বসিয়ে দেবো, আর তোমরা তিনজনে মিলে পপকর্ন বিক্রি করো। এবার তুমি হ্যাপি তো? এই শুনে অঙ্কিতা খুবই খুশি হয়। এভাবেই অঙ্কিতা তার স্বামীর সাপোর্ট পায়, আর সেই সাথে পুরানো দুই বান্ধবীকে ফিরে পায়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সঞ্জয় শহরের বুকে এক বড় শপিং মলের মধ্যেই 3 বন্ধুর জন্য পপকর্নের বড় স্টলের ব্যবস্থা করে। আর সেখানেই 3 বন্ধু হাসি খুশি পপকর্ন সেল করতে থাকে। এভাবে পরিশ্রম করতে করতে একটা সময় 3 বন্ধু জীবনে সাফল্য অর্জন করে। গরমকাল শেষ হয়ে শীতকাল পড়তে না পড়তেই চারিদিকে বিয়ের সানাই বেজে ওঠে। আর বিয়ে মানেই বাড়িতে নিমন্ত্রণ পত্র এসে পৌঁছানো, আর সেই নিমন্ত্রণ পত্রে সাড়া দিয়ে বিয়ে বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খাওয়া। এবারে শীতে এরকমই এক বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসে পৌঁছায় রমলা দেবী এবং অঞ্জনার বাড়িতে। বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে শাশুড়ি এবং বৌমা দুজনেই খুবই খুশি হয়, কারণ তারা দুজনেই জীবনে একটা জিনিস খুব বেশি করে ভালোবাসে, আর সেটা হলো খাবার খাওয়া। আর সেই খাবার খাওয়া যদি ফ্রিতে হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। কিন্তু এই ফ্রিতে খাবার খাওয়ার বিষয়টা রমলা দেবীর মেয়ে ফুলটুসি মোটেই পছন্দ করে না। সেই জন্য সে তার মা এবং বৌদির সঙ্গে কোথাও যেতেও চায় না। কিন্তু তাতে রমলা দেবী এবং অঞ্জনার কিছু যায় আসে না। কি হলো বৌমা, তুমি এখনো রেডি হলে না কেন? বিয়ে বাড়িতে যেতে হবে তো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। দেরি করে গেলে কিন্তু ভালো ভালো খাবারগুলো শেষ হয়ে যাবে, আমরা আর কিছু খেতে পাবো না। আরে না না, খাবার শেষ হয়ে যাবে কি করে? ওরা অনেক খাবার দাবারের আয়োজন করবে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি তৈরি হচ্ছি। এভাবে তাড়াতাড়ি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তারা তৈরি হয়। খাবারের গন্ধে গন্ধে ঠিক দুজন মিলে গিয়ে হাজির হয় পম্পার বাড়িতে। পম্পা অঞ্জনা এবং রমলা দেবীকে দেখে খুবই খুশি হয়। বিয়ে বাড়িতে গিয়ে যেহেতু বউকে উপেক্ষা করে প্রথমে খাবার খাওয়ার দিকে চলে যাওয়া যায় না, সেই কারণে বউ শাশুড়ি মিলে প্রথমে পম্পার সঙ্গে দেখা করতে যায়। তারা বউ শাশুড়ি দুজনে মিলে পম্পার অনেক অনেক প্রশংসাও করে। বা পম্পা, তোমাকে কি সুন্দর সাজিয়েছে, মুখের দিকে তাকালে একেবারে 2 চোখ ভরে যাচ্ছে। কোন পার্লার থেকে সেজেছো তুমি? আরে আমাদের পাড়াতে চম্পা বৌদি নিজের বাড়িতেই পার্লার খুলেছে। আমি আমার বিয়ের জন্য চম্পা বৌদির পার্লারে গিয়েই সেজে এসেছি। খুব সুন্দর সাজাই কিন্তু। ঠিক এমন সময় একটি ওয়েটার বয় ট্রেতে গরম গরম চিকেন পকোড়া, পনির পকোড়া এবং কফি নিয়ে গেস্টদের কাছে ঘুরে বেড়ায়। আর তখনই বউ শাশুড়ির নজর পম্পার দিক থেকে সরে যায়, আর সেই খাবারের ট্রের দিকে গিয়ে তাদের নজর পড়ে। হ্যাঁ সত্যি, তোমার চোখগুলো কি সুন্দর এঁকেছি, পুরো একেবারে গরম গরম চিকেন পকোড়ার মতো, আর গালগুলো যেন টুসটুসে নরম পনিরের পকোড়ার মতো। নিজের মেকআপের এরকম বর্ণনা শুনে পম্পা হা করে অঞ্জনার মুখের দিকে তাকিয়ে থাকে। এই আমি কি সব বলে ফেলেছি? মানে আমি বলতে চাইছি তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। আর এই নাও, এই খামে তোমার বিয়ের গিফট আছে, এই খামটা যত্ন করে রেখে দিও।
পম্পা টপ করে অঞ্জনার হাত থেকে টাকার খামটা নিয়ে নিজের মায়ের হাতে দিয়ে দেয়। যাও, তোমরা এবার গরম গরম পকোড়া আর কফি খাও, কারণ তোমাদের কথা শুনেই মনে হচ্ছে যে তোমাদের খুব খিদে পেয়েছে। আর আমার বাবা এত ধরনের আইটেম করেছে যে খিদে পাওয়াটাই স্বাভাবিক। এই কথা শুনে বউ শাশুড়ি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। তারা সঙ্গে সঙ্গে গিয়ে চিকেন পকোড়া, পনির পকোড়া এবং কফির উপর প্রথমে হামলে পড়ে। রাঁধুনি পকোড়া ভেজে ভেজে থালায় রাখার আগেই বউ শাশুড়ি সেখান থেকে পকোড়া টপ টপ করে তুলে নেয়। এতক্ষণে কফির সঙ্গে পকোড়া খাওয়ার ব্যাপারটা শেষ হয়। এবার সময় আসে বিয়ে বাড়ির আসল খাবার খাওয়ার পালা, যা হলো মটন বিরিয়ানি, চিকেন চাপ, পোলাও, মটন কষা, রাবড়ি, সঙ্গে জিলিপি আরো কত কিছু। এই সকল খাবারের গন্ধে বউ শাশুড়ি একেবারে পাগল হয়ে ওঠে। তারা দুজনে মিলে বিয়ে বাড়ির প্রায় অর্ধেক খাবারই খেয়ে নেয়। তাদের এরকম রাক্ষসের মতো খাওয়া দেখে সকলে অবাক হয়ে তাদের দিকেই তাকিয়ে থাকে। আজকের খাবারটা বোধহয় বেশি হয়ে গেছে বৌমা। বাড়িতে যাওয়ার সময় দোকান থেকে একটা হজমোলার প্যাকেট কিনে নিয়ে যেতে হবে, না হলে হজম হতে সমস্যা হতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি চলুন। বাড়ি গিয়ে আবার খাবার ডায়েরিটা খুলে দেখতে হবে তো, যে কোথায় আবার কবে ফ্রিতে খাবার খাবার নিমন্ত্রণ আছে। বউ শাশুড়ি চেটেপুটে সব খাবার সাবর করে দিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়িতে ঢোকার সময় তারা দোকান থেকে হজমোলাও কিনে নেয়। বাড়িতে এসে হজমোলা খেয়ে কম্বল চাপা দিয়ে তারা আরাম করে ঘুমিয়ে পড়ে। এর ঠিক 2 দিন পরেই সকালবেলা পম্পা অঞ্জনাকে ফোন করে। অঞ্জনা, তোরে কি গিফটে রে? সেদিনকে আমার বিয়েতে এসে কারি কারি বিরিয়ানি, পোলাও, মটন, সন্দেশ, রাবড়ি সবকিছু খেয়ে গেলি, আর খামের মধ্যে আমাকে গিফট হিসেবে 1 টাকার কয়েন দিয়ে চলে গেছিস। অতই যখন ফ্রিতে খাবার খাওয়ার ইচ্ছে ছিল, তার থেকে কিছু নাই আনতে পারতিস? আমি কি তোদের কাছে উপহার চেয়েছিলাম? কিসব বলছিস? খামের মধ্যে 1 টাকা থাকবে কি করে? আমার শাশুড়ি মা বিয়ে বাড়িতে যাওয়ার আগে খামের মধ্যে 5001 টাকা ভরেছিল। আমার মনে হয় অত ভিড়ভাট্টার মধ্যে কেউ তোর খাম থেকে 5000 টাকা চুরি করে নিয়েছে। তার মানে তুই আমার আত্মীয় স্বজনদেরকে চোর বলতে চাইছিস? আমার কোনো গিফট চুরি হলো না, আর তোদের দেওয়া খাম থেকে 5000 টাকা চুরি হয়ে গেল? আমি সেটা বলতে চাইছি না, কিন্তু আমার পুরো মনে আছে যে আমার শাশুড়ি মা খামের মধ্যে 5001 টাকাই ভরেছিল। এই হ্যালো হ্যালো হ্যালো, তোর গলার আওয়াজ কেটে কেটে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছিস পম্পা? হ্যালো হ্যালো। এই বলে অঞ্জনা পম্পার মুখের উপর ফোন কেটে দেয়। সে আসলে ভাবতেও পারেনি যে পম্পা পরে তাকে ফোন করে খামের মধ্যে থাকা টাকার ব্যাপারে জিজ্ঞাসা করবে, কারণ রমলা দেবী এবং অঞ্জনা ইচ্ছা করেই সে খামের মধ্যে 1 টাকা ভরেছিল। কারণ বিয়ে বাড়িতে গিফট কেনা মানে অনেক অনেক টাকার খরচ হওয়া। তারা যদি টাকা খরচ করে গিফট কিনেই ফেলে, তাহলে ফ্রিতে খাবার খাবেই বা কি করে? এভাবেই এই যাত্রায় বউ শাশুড়ি ফ্রিতে খাবার খেয়ে বেঁচে যায়। জানেন মা, পম্পা আমাকে ফোন করে খামের মধ্যে 1 টাকার কথা বলছিল। আমি যে কিভাবে ওর প্রশ্নের বানের হাত থেকে বেঁচেছি আপনাকে বলতে পারবো না। আরে এত ভয় কিসের? ফ্রিতে খাবার খাওয়া কোনো দোষের কাজ না। আর 1 বছর আগে ওই পম্পার শাশুড়ি মা আমার কাছ থেকে পরবে বলে একটা দামি শাড়ি নিয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত সেই শাড়ি আমাকে ফেরত দেয়নি। সেই কারণেই তো আমরা ওর মেয়ের বিয়েতে গিয়ে ফ্রিতে খাবার খেয়ে এলাম। ব্যাস হয়ে গেল শোধবোধ। এসব কথা ছাড়ো, আমি আবার একটা ফ্রিতে খাবার খাওয়ার জায়গার সন্ধান পেয়েছি। আজকে বিকেলে তুমি আর আমি দুজনে মিলে সেখানে খাবার খেতে যাব। শাশুড়ির মুখে আবার ফ্রিতে খাবার খাওয়ার কথা শুনে বৌমার আনন্দের আর কোনো ঠিকানা থাকে না। দুজনে মিলে সন্ধ্যাবেলা সেজে গুজে ফ্রিতে খাবার খেতে বেরিয়ে পড়ে। এবারের তাদের গন্তব্যস্থল ছিল রতনপুরের খাদ্য মেলা। খাদ্য মেলায় যেহেতু বিভিন্ন ধরনের খাবারের স্টল বসে, আর প্রত্যেক স্টলে ফ্রিতে খাবারের স্যাম্পল টেস্ট করানো হয়, সেই কারণে বউ শাশুড়ি মিলে সেই ফ্রিতে স্যাম্পলের খাবার খেতে চলে যায়। প্রথমে বউ শাশুড়ি মিলে উপস্থিত হয় পুলি পিঠের স্টলে। আমাদেরকে 2 বাটি পুলি পিঠে আর 10টা করে পাটিসাপটা দিন, আর পিঠের উপর ভালো করে নলেন গুড় ছড়িয়ে দেবেন। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে পিঠে খাওয়াচ্ছি। এই বলে লতা বাটিতে করে বেশ দুধের মধ্যে ঘন করা পুলি পিঠে এবং ক্ষীরের তৈরি পাটিসাপটা পিঠে তুলে দেয়। সেই পিঠের উপর মিষ্টি নলেন গুঁড়ো ছড়িয়ে দেয়। লতার হাতে তৈরি পিঠের স্বাদ অপূর্ব ছিল। এমন স্বাদালো পিঠে বউ শাশুড়ি আগে কখনো খায়নি। তারা দুজনে মিলে বেশি বেশি করে পিঠে খেয়ে নেয়। পিঠে খাওয়া হয়ে যাওয়ার পর তারা আর কোনো সারা শব্দ না করে দোকান থেকে বেরিয়ে যাবে। এমন সময়, একি, আপনারা দুজনে কোথায় চললেন? আমার দোকান থেকে এতগুলো পিঠে কিনে খেলেন, আর সেটার টাকা দেবেন না? পিঠে খাওয়ার পর নির্বিকারে টাকা না দিয়ে চলে যাচ্ছেন কেন? টাকা দেব মানেটা কি? আমরা এতক্ষণ তোমার দোকানের পিঠের ফ্রি স্যাম্পলটাই তো টেস্ট করছিলাম। ফ্রি স্যাম্পল টেস্ট করতে আবার টাকা লাগে নাকি? আমরা 1 টাকাও দিতে পারবো না।
10-12টা পাটিসাপটা খেয়ে আর 2 বাটি পুলি পিঠে খেয়ে বলছেন ফ্রি স্যাম্পল টেস্ট করেছেন? ইয়ার কি হচ্ছে আমার সাথে? ফ্রি স্যাম্পল একটা করে পাটিসাপটা আর একটা পুলি পিঠে হয়, এর থেকে বেশি নয়। হ্যাঁ, সে তুমি ঠিক কথাই বলছো, কিন্তু তোমার দোকানের বাইরে বড় বড় করে লেখা আছে যে পিঠে খেয়ে পছন্দ না হলে টাকা ফেরত। আর আমাদের তো তোমার হাতের পিঠে খেয়ে মোটেই পছন্দ হয়নি, কারণ মিষ্টিটা খুব বেশি দিয়ে ফেলেছো, তাই আমরা তোমাকে টাকা দেব না। ও, আমার পিঠেতে মিষ্টি বেশি, সেটা একটা পিঠে খাওয়ার পর মনে হয়নি তাই না যে মিষ্টি বেশি ছিল? বুঝতে বুঝতে আপনারা 10-12টা পিঠে খেয়ে নিলেন। আমি বুঝেছি, আপনারা বউ শাশুড়ি দুজনই ইচ্ছা করে ফ্রিতে খাবার ধান্দা করেছেন। বেশি কথা বাড়ালে যদি লতা বউ শাশুড়িকে পিঠের দোকানে আটকে রাখে, সেই কারণে দুজনে তাড়াতাড়ি করে দোকান থেকে বেরিয়ে পড়ে। তারা আর মেলায় করে কোনো স্টলে ফ্রিতে খাবার খেতে চায় না, কারণ পিঠের স্টলে লতা চেঁচামেচির কারণে মেলাতে উপস্থিত থাকা বাকি স্টলের দোকানদাররাও এরকম ফ্রিতে খাবার খাওয়ার বিষয়টা জেনে যায়। দুজনে মিলে ভয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বাড়িতে চলে আসে। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। শীতের আবহাওয়া বেশ জাঁকিয়ে পড়লে অঞ্জনার ভীষণ পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করে। মা চলুন না, আজকে চমচমের দোকানে গিয়ে ফ্রিতে বেশ 50টা করে ফুচকা খেয়ে আসি। জানেন মা, আমার না চমচমকে ভীষণ ভালো লাগে, কারণ ওর দোকানে যতগুলোই ফুচকা খাই না কেন আমাদের কাছ থেকে 1 টাকাও নেয় না। কি ভালো ছেলে বলুন তো। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক বলেছো। এর কারণ কিন্তু আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। অবশ্য আমাদের কারণ খুঁজে কোনো লাভও নেই, কারণ আমরা ফ্রিতে ফুচকা খেতে পারছি। এর থেকে ভালো আর কি হতে পারে? আসলে চমচম একজন ফুচকাওয়ালা ছিল। তার ফুচকার দোকানে সবসময় খুবই ভিড় হতো, কারণ তার ফুচকার স্বাদ বেশ অন্য ধরনের ছিল। বিশেষ করে তার হাতে তৈরি টক ঝাল এবং আলু মাখা অনবদ্য। কিন্তু সে প্রত্যেকের কাছ থেকে ফুচকার টাকা নিলেও রমলা দেবী এবং তার বৌমার কাছ থেকে কোনো টাকা নিতে চায় না। আর যেহেতু শাশুড়ি বৌমার ফ্রিতে খাবার খাওয়ার অভ্যাস ছিল, তাই তাদের এই বিষয়টা ভালোই লাগতো। ঠিক আজকেই একই রকম ফ্রিতে ফুচকা খাওয়ার জন্য তারা চমচমের ফুচকার দোকানে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা এমন এক দৃশ্য দেখে যার জন্য দুজনে মোটেই প্রস্তুত থাকে না। আরে তুমি চিন্তা করছো কেন ফুলটুসি? তোমার মার বৌদিকে ফ্রিতে ফুচকা খাইয়ে আমি এমন হাত করে নিয়েছি না, যে তোমাকে আমি যদি এখন বিয়েও করে নিই তাহলে আমার মনে হয় না তোমার মার বৌদি রাগ করবে। তোমার একেবারেই ভুল মনে হয় গো চমচম। তুমি যেহেতু আমার লোভী মা আর বৌদিকে ফ্রিতে ফুচকা খাওয়াই, তাই ওরা তোমাকে এত ভালোবাসে। কালকে থেকে তুমি ওদেরকে ফ্রিতে ফুচকা খাওয়ানো বন্ধ করে দাও, দেখবে তোমার প্রতি ভালোবাসা একেবারে উড়ে যাবে। চমচম এবং ফুলটুসির এরকম প্রেম আলাপ শুনে রমলা দেবী এবং তার বৌমা চমকে ওঠে। তাদের আর বুঝতে দেরি হয় না যে কি কারণে চমচম তাদেরকে প্রত্যেকদিন ফ্রিতে ফুচকা খাওয়াতো। হ্যাঁ রে ফুলটুসি, তোর একটুও লজ্জা করলো না বল? তুই শেষ পর্যন্ত পাড়ার মোড়ের ফুচকাওয়ালার সঙ্গে প্রেম করছিস। আমার পরিবারের সব মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। আর আমি এখন ভালোই বুঝতে পারছি কেন এই বদমাই চমচম আমাদেরকে ফ্রিতে ফুচকা খাওয়ায়। ফ্রিতে ফুচকা খাইয়ে খাইয়ে আমাদেরকে হাত করার ধান্দা, তাই না? হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমরা আর কোনোদিনও এই চমচমের দোকান থেকে ফুচকা খাবো না। ও টাকার পরিবর্তে যে আমাদের কাছ থেকে এত বড়ভাবে ফুচকার দাম নিয়ে নেবে, আমরা তো সত্যিই বুঝতে পারিনি। একটা অশিক্ষিত গরিব ফুচকাওয়ালা কোথাকার। চমচমের এরকম অপমান শুনে ফুলটুসি ভীষণ পরিমাণে রেগে যায়। তোমরা একদম চমচমকে অপমান করবে না। নিজেরা যখন এর বিয়ে তার বিয়ে এই মেলা সেই মেলাতে গিয়ে ফ্রিতে খাবার খেয়ে আসো, আর সেখান থেকে অপমান শুনে চলে আসো, তখন তোমাদের লজ্জা লাগে না? তোমাদের থেকে চমচম অনেক ভালো, কারণ ও আমাকে বিয়ে করবে বলে নিজের ব্যবসার ক্ষতি করে তোমাদেরকে ফ্রিতে ফুচকা খাইয়েছে, যাতে তোমাদেরকে ইমপ্রেস করতে পারে। আর বৌদি, তুমি কাকে অশিক্ষিত বলছো? তুমি জানো চমচম গরিব বলে ভালো করে চাকরির পড়াশোনা করতে পারেনি, আর তাই পড়ার টাকা জোগাড় করার জন্য ও ফুচকা বিক্রি করে টাকা রোজগার করে। কিন্তু তোমরা এমনই নির্লজ্জ যে কোনোদিনও ফ্রিতে ফুচকা খাওয়ানোর কারণ চমচমের কাছ থেকে জানতে চাওনি, আর ওকে 1 টাকা পর্যন্ত দাওনি তোমরা। ছাড়ো ফুলটুসি, এসব কথা বলে আর লাভ নেই। তোমার মার বৌদি যখন জেনেই গেছে আর ওরা আমাকে যখন মেনে নেবে না, তাই তোমার সাথে আমার দেখা না করলেই ভালো। সত্যি কথার মুখোমুখি হয়ে রমলা দেবী এবং অঞ্জনা খুবই লজ্জায় পড়ে। তারা কি বলে চমচমের কাছ থেকে ক্ষমা চাইবে বুঝতে পারে না। কিন্তু চমচম এবং ফুলটুসি যেহেতু একে অপরকে পছন্দ করে, সেই ভেবে অঞ্জনা এবং তার শাশুড়ি মা তাদের দুজনের কাছে ক্ষমা চায়। সেই সাথে তারা ফুলটুসি এবং চমচমের সম্পর্কটাও মেনে নেয়। দেখো চমচম, তুমি এতদিনে বুঝেই গেছো যে আমরা ফ্রিতে খাবার খেতে ভীষণ ভালোবাসি। তুমি যদি আমাদের বাড়ি জামাই হও, তারপরও কিন্তু আমাদের দুজনকে ফ্রিতে ফুচকা খাওয়াতে হবে। আর শুধু ফুচকা খাওয়ালে হবে না, আমাদের রান্নাও করে খাওয়াতে হবে, বুঝলে? আর তোমার চাকরির ব্যবস্থা করবে আমার বর, মানে তোমার হবু শ্বশুর মশাই, ঠিক আছে? নাও নাও, অনেক হয়েছে। এবার তাড়াতাড়ি ফুচকা বানাও, আমরা ফ্রিতে ফুচকা খাওয়া শুরু করি। চলুন মা।